হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই ভিডিওটিতে জানব নিউক্লিয়াস কাকে বলে, একটি নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াসের আকৃতি কেমন হয়, এর আকার কেমন হয়, এর আয়তন কীরকম এবং এর ভৌত ও রাসায়নিক গঠনে কীরকম সেটা সম্পর্কে আমরা জানব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবে। একটি নিউক্লিয়াস কাকে বলে এবং নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে কিভাবে ভাগ করা হয়েছে, নিউক্লিয়াসের আকার কেমন, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াসের আয়তন কেমন এবং একটি নিউক্লিয়াসের ভৌত ও রাসায়নিক গঠন কীরকম সেটা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। সবার প্রথমে নিউক্লিয়াস হলো কোষের একটি কোষীয় অঙ্গাণু, যাকে কোষের মস্তিষ্ক বা মগজও বলা হয়, কারণ একটি নিউক্লিয়াস হচ্ছে কোষের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াস হচ্ছে কোষের একটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু। সাধারণত ইউক্যারিওটিক কোষে প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াস কথাটির একটি শব্দ ক্যারিয়ন কথা থেকে এসছে বা ক্যারিয়ট। এই নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে কোষকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যে সমস্ত কোষে প্রকৃত নিউক্লিয়াস দেখা যায় না বা নিউক্লিয়াসের মতো কোনো সংগঠন দেখা যায় না, সেই সমস্ত কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। যাদের ক্ষেত্রে, যে সমস্ত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের একটি সঠিক গঠন বা একটি প্রকৃত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, তাদের বলা হয় ইউক্যারিওটিক কোষ। এবং এই প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক কোষের মাঝামাঝি যে অবস্থানযুক্ত যে কোষগুলো, যাদেরকে বলা হয় মেসোক্যারিওটিক। অর্থাৎ কোষের নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করে কিন্তু কোষকে ভাগ করা হয়েছে। এবার আমরা জেনে নিই যে এই নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার হয়েছে। সবার প্রথমে বিজ্ঞানী লিউয়েনহক, তিনি সর্বপ্রথম মাছের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু তিনি কোনো নামকরণ বা কি সেটা সম্পর্কে কিন্তু কোনো মতামত দেননি। এর পরবর্তীকালে 1831 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিডের মূলে সর্বপ্রথম নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি তার এই নিউক্লিয়াসের গঠন পর্যবেক্ষণ করে তিনি সর্বপ্রথম নামকরণ করেছিলেন, তার নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের যদি আমরা উৎপত্তি দেখি, কিভাবে উৎপত্তি হয়, প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষের সৃষ্টি হয়েছে এবং এই প্রোক্যারিওটিক কোষ থেকে অভিব্যক্তির ধারা অনুসারেই কিন্তু নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। কোষের মধ্যে থাকা যে ক্রোমাটিন বা নিউক্লিয় বস্তু প্রোক্যারিওটিক কোষেদের ক্ষেত্রে, সেটা কিন্তু কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকে না, সাইটোপ্লাজমের মধ্যে উন্মুক্ত অবস্থায় থাকে। এর সাইটোপ্লাজমের মধ্যে থাকা যে এই নিউক্লিয় বস্তু বা ক্রোমাটিন বস্তু, এই ক্রোমাটিন বস্তু ক্রমপর্যায়ে পরিবর্তিত হয়ে বা অভিব্যক্তির ধারা অনুসারে নিউক্লিয়াস তৈরি হয়েছে। ক্রোমাটিন বস্তুর চারপাশে কোষ পর্দা থেকে সৃষ্ট একটি পর্দা বৃত হয়ে কিন্তু নিউক্লিয়াসের গঠনটা সৃষ্টি হয়েছে। নিউক্লিয়াসের যদি আকার দেখি, নিউক্লিয়াস কোথায় আকৃতিটা কেমন বা আকার কেমন, একটি নিউক্লিয়াস সাধারণত গোলাকার হয়। অর্থাৎ নিউক্লিয়াসে অধিকাংশ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের আকার কিন্তু গোলাকার। এছাড়াও ডিম্বাকার, উপবৃত্তাকার, চ্যাপ্টা, বিভিন্ন আকৃতির কিন্তু বিভিন্ন কোষের মধ্যে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। অবস্থান, নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখান বরাবর থাকে, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমের যে এন্ডোপ্লাজম অংশ, সেই এন্ডোপ্লাজম অংশের কেন্দ্রস্থলেই কিন্তু নিউক্লিয়াসটা অবস্থান করে। অর্থাৎ নিউক্লিয়াসের সংলগ্ন সাইটোপ্লাজমের অংশটাকেই কিন্তু এন্ডোপ্লাজম বলে অভিহিত করা হয়। আকার বা আকৃতি বা এর আয়তন, একটি নিউক্লিয়াস সাধারণত 5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটি নিউক্লিয়াস তার আকৃতি বা আয়তনটা সাধারণত ব্যাসটা সাধারণত 5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এবারে আমরা দেখে নেব যে একটি নিউক্লিয়াসের ভৌত গঠন। একটি নিউক্লিয়াসের ভৌত গঠন আমরা দেখে নেব। একটি নিউক্লিয়াসের একটি নিউক্লিয়াসের ভৌত গঠনে প্রধানত 4টি অংশ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে নিউক্লিয় পর্দা বা ক্যারিওথিকা, একে ক্যারিওথিকা বলা হয়। 2 নম্বর হচ্ছে নিউক্লিওলাস। 3 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম এবং 4 নম্বর হচ্ছে নিউক্লিয় জালিকা বা
ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, এই চারটি অংশ নিয়ে প্রধানত একটি নিউক্লিয়াস গঠন বা নিউক্লিয়াস তৈরি হয়। এবার আমরা এই নিউক্লিয়াসের যে ভৌত গঠনের প্রত্যেকটা অংশ দেখে নেব এবং আমরা ছবির সাহায্যে এদের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানব। সবার প্রথমে একটি নিউক্লিয়াসের আমরা যদি ছবি আঁকি, একটি নিউক্লিয়াস ক্রমপর্যায়ে কিভাবে তৈরি হয়। একটি নিউক্লিয়াসের গঠনটা এইরকম, এর মধ্যে এটি একটি দ্বি একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, অর্থাৎ নিউক্লিয়াসের গঠনে দুটো পর্দা দেখা যায়। যেমন আমরা রবার্টসনের একক পর্দা জেনেছিলাম, যেখানে প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় গঠনযুক্ত, অর্থাৎ এইরকম প্রোটিন লিপিড প্রোটিন, প্রোটিন লিপিড এবং প্রোটিন এরকম একটি ত্রিস্তরীয় গঠন। এইরকম দুটো ত্রিস্তরীয় পর্দা দ্বারা নিউক্লিয়াসের পর্দাটা তৈরি হয়েছে, অর্থাৎ একটি দ্বি একক, এটি একটি একক পর্দা। এরকম দুটো একক পর্দা দিয়ে কিন্তু নিউক্লিয়াসের গঠনটা বা নিউক্লিয় পর্দাটা তৈরি হয়েছে। নিউক্লিয় পর্দাটা এইরকম বাইরের দিকে ভাঁজ হয়ে এখান থেকে অসংখ্য বা এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয় পর্দাটা, নিউক্লিয়াসের যে বহিঃপর্দাটা বাইরের দিকে এরকম কুণ্ডলীকৃত বা এরকম ভাঁজযুক্ত হয় এবং এই ভাঁজগুলো থেকেই কিন্তু ক্রমপর্যায় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি হয়। একটি নিউক্লিয়াসে এরকম বহিঃপর্দাটা এরকম ভাঁজযুক্ত হয়, এই অংশটাকে বলা হয় বহিঃপর্দা, বহিঃপর্দা। এই অংশটাকে বলা হয় অন্তঃপর্দা, অন্তঃপর্দা। এই বহিঃপর্দা বা অন্তঃপর্দাগুলো প্রায় তাদের যে আয়তন বা প্রস্থে প্রায় 60 থেকে 90 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়, অর্থাৎ অন্তঃপর্দা এবং বহিঃপর্দাগুলোর যে প্রস্থচ্ছেদে এরা কিন্তু 60 থেকে 90 অ্যাংস্ট্রম পর্যন্ত হয় এবং এই দুটো পর্দার মাঝখানে একটি ফাঁকা গহ্বর থাকে, অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝখানে একটি ফাঁকা গহ্বর থাকে, যাকে বলা হয় পেরিনিউক্লিয়ার, পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বা পেরিনিউক্লিয়ার স্পেস। আর এই স্পেসটার ব্যাসার্ধ প্রায় 100 থেকে 500 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে, অর্থাৎ যে অন্তঃপর্দা এবং বহিঃপর্দা, সেই বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে একটি যে ফাঁকা গহ্বর, সেই গহ্বরটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি এবং এর আয়তনটা বা এর ব্যাসটা মোটামুটি 100 থেকে 500 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। নিউক্লিয় পর্দার এই বহিঃপর্দাটা ভাঁজ হয়ে এখান থেকেই কিন্তু ক্রমপর্যায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ভেসিকলসগুলো তৈরি হয় এবং সেই ভেসিকলস থেকে সিস্টার্নি এবং পরবর্তী সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো তৈরি হয়। কখনো কখনো এই নিউক্লিয়াসের বহিঃপর্দার গায়ে এরকম রাইবোজোম দানা উপস্থিতি দেখা যায়, এগুলোকে হচ্ছে রাইবোজোম বলা হয়, রাইবোজোম। অর্থাৎ নিউক্লিয়াসের বহিঃপর্দার গায়েও কিন্তু রাইবোজোম দানা যুক্ত থাকতে দেখা যায়। নিউক্লিয়াসের যে পর্দা বা নিউক্লিয় পর্দাটা এরকম মাঝে মাঝে এরকম ছিদ্রযুক্ত, এগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র, এগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র। এই ছিদ্রগুলোর ব্যাস মোটামুটি 300 থেকে 500 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দার গঠন। নিউক্লিয় পর্দাটি দুটো অংশ নিয়ে গঠিত, একটা বহিঃপর্দা এবং একটি অন্তঃপর্দা, একটি দ্বি একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, কারণ যেখানে দুটো একক পর্দা বা ইউনিট মেমব্রেন দ্বারা তৈরি, সেটা আমরা দেখলাম যে রবার্টসনের যে একক পর্দা বা ইউনিট মেমব্রেন, এইরকম দুটি একক পর্দা নিয়ে তৈরি। বাইরের দিকের সেই পর্দাটাকে বলা হয় বহিঃপর্দা, ভেতরের দিকের পর্দাটাকে বলা হয় অন্তঃপর্দা। প্রতিটি পর্দার প্রস্থচ্ছেদে মোটামুটি 60 থেকে 90 অ্যাংস্ট্রম পর্যন্ত পুরু হয় এবং দুটো পর্দার মাঝখানে একটি ফাঁকা স্থান থাকে, যাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। সেই পেরিনিউক্লিয়ার সিস্টার্নির যে ব্যাস, সেটা মোটামুটি 100 থেকে 500 অ্যাংস্ট্রম পর্যন্ত হয় এবং এই বহিঃপর্দা থেকেই ক্রমপর্যায়ে ভাঁজ হয়ে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো তৈরি হয় এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো বা নিউক্লিয়াসের যে বহিঃপর্দা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু এইরকম অসংখ্য রাইবোজোম দানাও কিন্তু যুক্ত থাকে। এই নিউক্লিয় পর্দাটা কিছু কিছু জায়গায় এরকম ছিদ্রযুক্ত হয়, সেই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয় ছিদ্র, যেগুলোর ব্যাস মোটামুটি 300 থেকে 500 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। এবার আমরা জেনে নিই এই নিউক্লিয় পর্দাটা কোথা থেকে সৃষ্টি হয়। সাধারণত কোষ পর্দা থেকে, কোষের মধ্যে থাকা যে ইউক্যারিওটিক কোষের যে কোষ পর্দা, সেই কোষ পর্দা থেকে, এবং উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের মধ্যেই যেহেতু কোষ পর্দা থাকে, ফলে এই কোষ পর্দা থেকে পরিবর্তিত হয়েই কিন্তু এই নিউক্লিয় পর্দার সৃষ্টি হয়। নিউক্লিয় পর্দা কি কাজ করে? নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের একটা আকার বা আকৃতিটা সৃষ্টি করতে সাহায্য করে।
নিউক্লিয়াসের বহিঃপর্দা ক্রমপর্যায়ে ভাঁজ হয়ে সেখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হতে সাহায্য করে। এছাড়াও নিউক্লিয়াস পর্দার মধ্যে যে নিউক্লিয় ছিদ্র রয়েছে সেই নিউক্লিয় ছিদ্র নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউক্লিওপ্লাজম তার সঙ্গে নিউক্লিয়াসের বাইরে থাকা যে সাইটোপ্লাজম তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ নিউক্লিয় মধ্যে সৃষ্ট যে আরএনএ, প্রোটিন, উৎসেচক বা অন্যান্য পদার্থ এই নিউক্লিয় ছিদ্রের মাধ্যমেই কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে আসে এবং সেখান থেকে প্রোটিন তৈরির বার্তাটা কিন্তু যায়। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশ। নিউক্লিয়াসের মধ্যে এইরকম নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম রয়েছে, অর্থাৎ এই নিউক্লিওপ্লাজমের মধ্যে সবচেয়ে একটি অধিক ঘন একটি অংশ যেটাকে বলা হয় নিউক্লিওলাস, অর্থাৎ একটি পর্দাবিহীন, এটি কিন্তু একটি পর্দাবিহীন একটি অংশ যেটা নিউক্লিওপ্লাজমের মধ্যে সবচেয়ে ঘন একটা অংশ যাকে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস প্রধানত আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং আরএনএ এবং কোষের মধ্যে বা যে নিউক্লিয়াসের মধ্যে যে আরএনএ তৈরি হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং সেখান থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন এবং আরএনএ কিন্তু তৈরির বার্তা কিন্তু এই নিউক্লিওলাসের মধ্যে দিয়েই আসে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকা আরএনএ এবং প্রোটিন উৎপাদনের একটি প্রধান স্থান হচ্ছে এই নিউক্লিওলাস, এবং এই নিউক্লিওলাসটা প্রধানত এই আরএনএ এবং প্রোটিন দিয়েই কিন্তু তৈরি। আমরা যদি একটি নিউক্লিওলাসের গঠন দেখি সেখানেও কিন্তু আমরা বিভিন্ন অংশ দেখতে পাবো। আমাদের পরবর্তীতে আমরা নিউক্লিওলাসের বিভিন্ন গঠন সম্পর্কে আমরা জানব। এর পরবর্তীতে নিউক্লিয়াসের মধ্যে পরবর্তী যে অংশ সেটা হচ্ছে কি, নিউক্লিয়াসের মধ্যে এরকম একটি জলীয় অংশ দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটি জলীয় অংশ যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম কি প্রধানত কি দিয়ে তৈরি? এই নিউক্লিওপ্লাজম একটি জলীয় অংশ, সাইটোপ্লাজমের মতো একটি জলীয় অংশ, যার মধ্যে প্রধানত বিভিন্ন ধরনের প্রোটিন, আরএনএ, ডিএনএ অংশ এবং বিভিন্ন ধাতব আয়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, এইরকম বিভিন্ন ধাতব আয়ন জলীয় অংশের মধ্যে বা প্রোটিন অংশ জলীয় অংশের মধ্যে দ্রবীভূত থাকে, যারা যে ক্রোমাটিন জালিকা বা যে ক্রোমোজোম অংশগুলো রয়েছে বা নিউক্লিয় জালিকা অংশ রয়েছে সেই অংশগুলোর ধাত্র হিসেবে অবস্থান করে। অর্থাৎ এই নিউক্লিয় জালিকাগুলো কিন্তু এই নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থান করে। এর পরবর্তী নিউক্লিয়াসের যে অংশটা হচ্ছে সেরকম এটা হচ্ছে এরকম একটি জালকের মতো কিছু অংশ দেখতে পাওয়া যায় নিউক্লিয়াসের মধ্যে, যেগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালক। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমীয় অংশ বা ক্রোমাটিন অংশ বা জেনেটিক সাবস্টেন্স বা জেনেটিক বস্তু বা ডিএনএ, আমরা যাই কিছু বলি না কেন, সেই সমস্ত পদার্থগুলো নিউক্লিয়াসের মধ্যে এরকম অন্তর্নিহিত থাকে। এই ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকাগুলোই কোষ বিভাজনের প্রাককালে কিন্তু এরাই সংঘবদ্ধ হয়ে বা এক জায়গায় জড়ো হয়ে গিয়ে তারাই কিন্তু নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম তৈরি করে, যা আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে আমাদের বিভিন্ন যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেইগুলোকে বহন করে নিয়ে যায়। অর্থাৎ এই ক্রোমাটিন জালিকাই হচ্ছে একটা প্রধান অংশ যেটা এই নিউক্লিয় পর্দা দ্বারা কোষের মধ্যে পরিবেষ্টিত থাকে। এরপরে আমরা জেনে নেব একটি নিউক্লিয়াসের যে ভৌত গঠনটা। আমরা আবার একটু রিভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে কি, একটি নিউক্লিয়াসের বহির্গঠনে বা ভৌত গঠনে প্রধানত চারটে অংশ দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দাটা আবার দুটো একক পর্দা দিয়ে গঠিত, যেটাকে একটিকে বলা হয় বহিঃপর্দা, একটিকে বলা হয় অন্তঃপর্দা। দুটো পর্দার মাঝখানে একটি ফাঁকা স্থান থাকে যাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টানি, যার ব্যাসটা মোটামুটি 100 থেকে 500 অ্যাংস্ট্রম। নিউক্লিয় পর্দার অন্তঃপর্দা এবং বহিঃপর্দার যাদের ব্যাস মোটামুটি 60 থেকে 90 অ্যাংস্ট্রম। এই বহিঃপর্দাটা ভাঁজ হয়ে ক্রমাগত পর্যায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, এবং এই নিউক্লিয়াসের বহিঃপর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে অংশগুলো দিয়ে তৈরি হয় তার মধ্যে প্রচুর পরিমাণে রাইবোজোম দানা যুক্ত থাকে, এবং নিউক্লিয় পর্দার মধ্যে কতগুলি ছিদ্র অংশ দেখতে পাওয়া যায় যেগুলো নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় পোর বলা হয়। এগুলোর ব্যাস মোটামুটি 300 থেকে 500 অ্যাংস্ট্রম হয়। এর পরবর্তীতে নিউক্লিয়াসের পরবর্তী যে অংশ সেটাকে বলা হয় নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয় প্লাজমের মধ্যে সর্বাপেক্ষা পর্দাবিহীন একটি সর্বাপেক্ষা ঘন অংশ যেটা প্রধানত আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, এই নিউক্লিওলাস। এবং এই নিউক্লিওলাস এবং সহ নিউক্লিয় যে জালিকা বা ক্রোমাটিন জালিকাগুলো যে জলীয় অংশের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, যার মধ্যে প্রধানত প্রোটিন,
বিভিন্ন ধরনের আরএনএ, বিভিন্ন ধরনের উৎসেচক, বিভিন্ন ধাতব আয়ন যেগুলো অবস্থান করে সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম জালকের মতো যে কতগুলি অংশ দেখতে পাওয়া যায় যেগুলোকে আমরা বলি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এরপরে আমরা দেখে নেব যে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন, অর্থাৎ একটি নিউক্লিয়াসের রাসায়নিক গঠনে কী কী অংশ দেখতে পাওয়া যায়। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন একটি নিউক্লিয়াসের রাসায়নিক গঠনে বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিএনএ মোটামুটি ডিএনএ। 2 নম্বর হচ্ছে আরএনএ। ডিএনএ কতটা থাকে? ডিএনএ থাকে প্রায় 9 থেকে 12% ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, প্রায় 9 থেকে 12% ডিএনএ থাকে, 5% আরএনএ থাকে। এছাড়া কি থাকে? এছাড়া বিভিন্ন উৎসেচক থাকে। উৎসেচক অর্থাৎ সেই উৎসেচকগুলো কী কী? সাধারণত ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন প্রক্রিয়ায় ব্যবহৃত যে বিভিন্ন উৎসেচকগুলো, সেই বিভিন্ন উৎসেচক থাকে। ধাতব আয়ন, কিছু ধাতব আয়ন থাকে। ধাতব আয়ন যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এরকম কিছু ধাতব আয়ন থাকে। এছাড়াও কিছু লিপিড থাকে প্রায় 3%। কিছু ক্ষারীয় প্রোটিন থাকে মোটামুটি 13 থেকে 15% বিভিন্ন ক্ষারীয় প্রোটিন থাকে। অর্থাৎ একটি নিউক্লিয়াসের রাসায়নিক গঠন যদি আমরা দেখি তাহলে একটি নিউক্লিয়াসের রাসায়নিক গঠনে ডিএনএ থাকে, আরএনএ থাকে, উৎসেচক থাকে, কিছু ধাতব আয়ন থাকে, কিছু লিপিড থাকে, কিছু ক্ষারীয় প্রোটিন থাকে। ডিএনএ থাকে প্রায় 9 থেকে 12%, আরএনএ থাকে প্রায় 5%, কিছু উৎসেচক থাকে। অর্থাৎ কোন উৎসেচকগুলো? বিভিন্ন ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার যে বিভিন্ন উৎসেচকগুলো, সেই উৎসেচকগুলো এখানে বর্তমান থাকে। কিছু ধাতব আয়ন থাকে। ধাতব আয়নগুলোর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, এরকম কিছু ধাতব আয়ন থাকে। কিছু লিপিড থাকে, লিপিডের পরিমাণ প্রায় 3% লিপিড দেখা যায়, এবং কিছু ক্ষারীয় প্রোটিন থাকে যেমন হিস্টোন প্রোটিন সহ এরকম বিভিন্ন ক্ষারীয় প্রোটিন থাকে যেগুলো 13 থেকে 15%। অর্থাৎ এই ভিডিওটিতে আমরা কিন্তু একটি নিউক্লিয়াসের ভৌত গঠন, নিউক্লিয়াসের রাসায়নিক গঠন এবং নিউক্লিয়াসের আবিষ্কার, কে আবিষ্কার করেছিলেন, নিউক্লিয়াস তার অবস্থান, কীভাবে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল এবং নিউক্লিয়াসের আয়তন কীরকম সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, এবং অবশ্যই ক্লিক করবেন নিচে থাকা বেল আইকনটিতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের। অসংখ্য ধন্যবাদ।